দেখে নেব খেলার সময়ের শিরোনাম। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার বাংলাদেশের ক্রিকেটের জন্য বিব্রতকর মন্তব্য ফাহিমের। বললেন, তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর দায় ক্লাবের নয়, পুরোটাই বিসিবির। সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। কিন্তু এটা স্বাভাবিক। হ্যাঁ, কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদেরই অসুবিধা হবে, তারা বলতেই পারে। ক্রিকেট কর্তাদের কাছে দেশ নয়, নিজের ক্লাবের গুরুত্বই বেশি। সর্বোচ্চ সুবিধা নিতে গিয়ে ক্ষতি করছেন জাতীয় দলের। সমস্যা সমাধানে এখনই লাগাম টানার তাগিদ সাবেকদের। হঠাৎ স্থগিত এবছরের সাফ চ্যাম্পিয়নশিপ। 2026 সালে আয়োজনের পরিকল্পনা থাকলেও বিশ্বকাপের বছর হওয়ায় আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা। কিছুই জানে না বাফুফে। জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজে নতুন বিড়ম্বনা। অপরিকল্পিতভাবে বসানো হয়েছে চেয়ার, নেই দর্শকদের যাতায়াতের সুব্যবস্থা। সমাধানের দায়সারা আশ্বাস এনএসসির। এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি অনলাইনে থাকবে ফ্যান জোন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস বাফুফের। খেলার আগে স্টেডিয়াম বন্ধ থাকবে 48 ঘন্টা। খেলা শেষ হওয়ার পরে আমরা খুলব, বাট সিকিউরিটি বুঝে। শুরুতেই ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এমন ফলাফল বাংলাদেশের ক্রিকেটের জন্য বিব্রতকর। শান্ত মিরাজদের সক্ষমতা নিয়েই বোর্ডের যে ধারণা, তার সঙ্গে এমন পারফরমেন্স কোনোভাবেই মেলে না। সিলেট টেস্টের পোস্টমর্টম করতে গিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ক্রিকেট অফিসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে চট্টগ্রামেই শান্তরা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার। এদিকে তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর বিষয়ে দায় ক্লাবের নয়, পুরোটাই বিসিবির বলে মন্তব্য করেছেন ফাহিম। তবে বিসিবি সভাপতির আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে কিছুই জানা নেই তার। বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলাই হয় বেশি, এটাই যেন অলিখিত নিয়ম গত এক দশক ধরে। পরিবর্তিত সময়ে সবাই ভেবেছিল বদলাবে সবকিছু, কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত। তাই কথা হয় অনেক কিছু নিয়েই, কিন্তু বদলায় না কিছুই। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এবার মাঠ এবং মাঠের বাইরে আলোচনা ছিল না একেবারেই, যে কারণেই হয়তো দর্শকরাও আগ্রহ পায়নি খুব একটা। ধারণা করা হয়েছিল স্পটলাইট থেকে দূরে থাকায় হয়তো দারুণ কিছু করবে বাংলাদেশ, কিন্তু হলো বিপরীত। সফরকারীদের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিকরা। 12 সেশনের একটি সেশনেও আধিপত্য দেখাতে পারেননি শান্ত মিরাজরা। ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন আত্মসমর্পণে হতবাক ক্রিকঅপস চেয়ারম্যান। জানালেন, তাদের ধারণাতেও ছিল না এমন পারফরমেন্স হতে পারে সিলেটে। শান্তদের কারণে রীতিমতো বিব্রত ক্রিকেট বোর্ড। এটা কিছুটা পেইনফুল, কারণ আমরা আমাদের দলকে যে যা এখন দেখি বা দেখতে চাই, বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নাই। কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে সুখকর ছিল না, কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা, আমাদের দলের যে কোয়ালিটির খেলোয়াড় আছে, তাদের কাছ থেকে আরও বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম, আমরা সবাই আশা করেছিলাম। তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে। টেস্টের বাইরে একটাই আলোচনা চলছে ক্রিকেট পাড়ায় গত কয়দিন ধরে, তাওহিদ হৃদয়ের শাস্তি কমালোকে। তবে কোনো কাঁদা ছোড়াছুড়িতে গেলেন না অভিজ্ঞ এই সংগঠক, মেনে নিলেন নিজেদের দায়। তবে এই ঘটনা থেকে ক্রিকেটার, আম্পায়ার সবাইকেই শিক্ষা নেওয়ার আহ্বান টেকনিক্যাল কমিটির কনভেনারের। ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাজ শুধু ন্যাশনাল টিমে খেলা না, তাদের কাজ হচ্ছে রোল মডেল হিসেবে এক্সাম্পল সেট করে। কিন্তু আম্পায়ারকেও সেভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে, তারা যেন সে রেসপেক্টটা পায় প্লেয়ারদের কাছ থেকে। প্লেয়ারদেরকেও সেই জিনিসটা বুঝতে হবে যে তাদেরকেও একটা নিয়ম কানুনের ভেতরেই থাকতে হয়। ক্রিকেট পাড়ার আলোচনায় রয়েছেন ফারুক আহমেদও। দেশের একটি দৈনিকে বোর্ডের টাকা নয়ছয় করার অভিযোগ আনা হয়েছে বিসিবির প্রেসিডেন্টের বিরুদ্ধে। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানা না থাকায় মন্তব্য করতে রাজি হননি নাজমুল আবেদিন ফাহিম। টু বি অনেস্ট, এই ব্যাপারগুলো আমি জানি না আজকে রিপোর্ট কী হয়েছে বা না হয়েছে। খুব ক্লিয়ারভাবে যে আমি অবগত তা নয়। এটুকু বলতে পারি যে আজকে কি রিপোর্ট এসছে বা কোন ব্যাংকে কি আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার না। সিলেট টেস্টে নেতিবাচক ফল হলেও আশা ছাড়ছেন না ক্রিকঅপস চেয়ারম্যান। চট্টগ্রামেই ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস বোর্ড কর্তার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেশের অনেক ক্রিকেট কর্তাদের কাছে দেশ নয়, বরং ক্লাবই বড়। নিজেদের ক্লাবকে সর্বোচ্চ সুবিধা দিতে যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন তারা। তাই তো সৃষ্টি হয় তাওহিদ হৃদয়ের মতো ঘটনা।
রঙিন পোশাকে পারফর্ম করে বিজয়রা ডাক পান লাল বলের ক্রিকেটে। অতীতেও অনেকবার এমন দৃষ্টান্ত দেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে বদলে যাওয়া বাংলাদেশে এসবের লাগাম টানার এখনই সময়। 149, 144, 110, 108 14 ম্যাচে 874 রান গড়, প্রায় 80। বলতেই পারেন এই মুহূর্তে সেরা বিকল্প। টপ অর্ডারে যেখানে ব্যর্থ জয়, সাদমান, জাকিররা, সেখানে বিজয়ী তো দারুণ একটা সমাধান। কিন্তু ভুলে যাবেন না ফর্মের ভিন্ন। টাইগার জার্সিতে বিজয় সবশেষ টেস্ট খেলেছেন, তাও পার হয়েছে বছর 3। বিষয়টি এমন নয় যে ওয়ানডেতে টাচে থাকা কোনো ক্রিকেটারকে সাদা পোশাকে বিবেচনা করা যাবে না, কিন্তু প্রশ্ন তখনই আসবে যখন এই ক্রিকেটারের লঙ্গার ভার্সন কিংবা টেস্ট ফরম্যাটের সবশেষ পারফরমেন্সে তাকালে। তবে বিজয়ের ক্ষেত্রে গুঞ্জন ডালপালা মেলেছে আরও এক ভিন্ন কারণে, সেটা দেশের ক্লাব ক্রিকেটের নেতিবাচক সংস্কৃতি। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর পাশাপাশি শিরোপার রেসে দারুণভাবে টিকে আছে মোহামেডান, যাদের বিপক্ষে পরবর্তী ম্যাচ বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্সের, যে কারণেই জন্ম নিচ্ছে ষড়যন্ত্র তত্ত্বের। এর আগে যে সুবিধা নিত আবাহনী, এবার কি তাই নিচ্ছে মোহামেডান? যদিও বাস্তবে এমন অভিযোগ প্রমাণ করা কঠিন, তবে ঢাকার ক্লাবগুলো যে এসব সুবিধা নিয়ে আসছে তা মানছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। 100% হয়। সিলেক্টর যারা থাকেন তাদের আসলে কিছু করার থাকে না, অনেক প্রেশার থাকে। আমার কাছে মনে হয় সিলেক্টরদের স্বাধীনতা থাকে না, পিছন থেকে বোর্ডের পলিটিক্স, বোর্ডের প্রেশার, বিকজ আলটিমেটলি সিলেক্টর তো তাদের ওখানে জব করেন। তো এই সব প্রেশার কাজ করে, এটা নিঃসন্দেহে। বাট আমি মনে করি যে এই সব জায়গাতে আমাদের ধরেন বড় স্বার্থ দেখা উচিত। ক্লাব পলিটিক্সের মধ্যে না থেকে আমাদের দেশের চিন্তা করা উচিত যে এই কোন ক্লাবকে আমি ড্যামেজ করবো, কোন ক্লাবকে আমি উঠাবো। এগুলো রং চিন্তা, খুবই ছোট চিন্তা, মানে আমি বলবো যে নোংরা চিন্তা। ক্লাব পলিটিক্সের সবশেষ উদাহরণ তাওহিদ হৃদয় আর তার নিষেধাজ্ঞা ইস্যু। যদিও শেষ পর্যন্ত সর্বমহলের চাপে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় কার্যকর থাকছে মোহামেডান অধিনায়কের। তবুও এই ইস্যু হয়ে থাকলেও দেশের ক্রিকেটের জন্য বাজে এক দৃষ্টান্ত। আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার শুধুমাত্র খেলা পারফরমেন্স দিয়ে না, আপনাকে প্রত্যেকটা জায়গা দিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল বোঝাতে হবে যে না, আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার। আপনারকে সবাই ফলো করছে, আপনাকে সবাই আইকনিক ভাবছে। তো এই হৃদয় আমাদের ইয়াং প্লেয়ার। আমি মনে করি তার পাশে ডানে বামে যে মানুষ ছিলেন, তাদের দায়িত্ব ছিল, ইয়াং ছেলে ভুল করতেই পারে, তাদের দায়িত্ব ছিল তাকে কুল ডাউন করানো, যে না, রিল্যাক্স, আমরা জিনিসটা হ্যান্ডেল করছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই, তবে বিসিবিতে কেবল চেয়ারের মানুষগুলোই পাল্টেছে। পাইলটের মতে এসবের লাগাম টানার এখনই সময়, নইলে যে ক্রিকেট কালচার বদলাবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো টাইগার টেস্ট স্কোয়াডের ডাক পাওয়ার উচ্ছ্বাস ছুঁয়ে গেছে স্পিনার তানভীর ইসলামকে। একাদশের সুযোগ পেলে ঘোচাতে চান গায়ে লেপ্টে থাকা শুধু সাদা বলের ক্রিকেটারের বদনাম। তবে তাইজুল নাইম মিরাজদের ভিড়ে শেষ পর্যন্ত একাদশে জায়গা পাওয়াটা যে চ্যালেঞ্জিং তাও জানেন তিনি। তানভীরের মতে সাগরিকা টেস্টে সমতায় ফিরতে ব্যাটারদের পাশাপাশি সমান দায়িত্ব নিতে হবে বোলারদেরও। ডিপিএল এর ক্লাব লেজেন্ডস অফ রূপগঞ্জের জার্সিতে নয়, মিরপুরে এমন দৃশ্য চোখ চোরাবে আপনার। নেটে তানভীরের একলা অনুশীলন, যেখানে বলের টার্ন কিংবা লেন্থ সাগরিকা টেস্টের আগে করবে আশাবাদী। লাক্কাতুরায় লজ্জাজনক আত্মসমর্পণের পর অবশ্য ইতিবাচক সে পালে হাওয়া লাগার খুব একটা সুযোগ নেই মোটেও। সিলেট ব্যর্থতার পর পরিকল্পনায় পরিবর্তন আনছে ম্যানেজমেন্ট। 3 পেসার তত্ত্বে আর হাঁটা নয়, আর তাতেই কপাল খুলছে স্লো লেফট আর্ম অর্থোডক্স তানভীরের। প্রথমবারের মতো ডাক পড়েছে আভিজাত্যের ফরম্যাট টেস্ট ক্রিকেটে। 41টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলা তানভীর তাই একলাই নেমে পড়লেন লাল বলের অনুশীলনে। দীর্ঘ ক্যারিয়ারে এই দিনটা তার কাছে বিশেষ। তবে স্কোয়াডে থাকার পাশাপাশি তানভীর জানেন মূল চ্যালেঞ্জটা মূল একাদশে জায়গা করে নেওয়া। লাল আর সাদা বল নাই ন্যাশনাল টিমে, ডাক পাওয়াটা লাল সাদা বল না, এর আনন্দের ব্যাপার। টেস্ট টিমে একটা সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর যদি আমি সুযোগ পাই খেলার, তাহলে টিম সিচুয়েশন অনুযায়ী যে জিনিসটা প্রয়োজন চেষ্টা করবো ইনশাআল্লাহ ওইটাই করার। পঞ্চপাণ্ডবের পরবর্তী যুগে একটা দীর্ঘ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সবচেয়ে নাজুক
ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে। তবে নতুন সাইকেল শুরু করার আগে শেষ ম্যাচটা জয় দিয়ে ট্র্যাকে ফিরতে চায় টাইগার্স। সুযোগ পেলে তানভীরও দিতে চান আস্থার প্রতিদান। অনেকেই বলতেছিল যে আমি সাদা বলে ভালো বল করি, লাল বলের জন্য ভালো না, কিন্তু আপনি দেখতে পারেন হয়তো পিছনে যে আমি লাল বলেও আলহামদুলিল্লাহ ভালো বোলিং করতেছিলাম, কিন্তু এখন আমার ইচ্ছে ছিল যে আমিও লাল বল খেলবো, সাদা বল খেলবো, ন্যাশনাল টিমে অনেক দিন খেলবো, সার্ভিস দেবো। এই আশা নিয়েই তো আমি প্রথম ক্রিকেটে জয়েন করছি। আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত লাল বলে আমি সুযোগ পেয়েছি। একটা বলারের দুইটা প্ল্যান থাকে, টিম থেকে দুইটা প্ল্যান দেয়, হয় ইকোনমি বোলিং করতে হবে, নাইলে উইকেট টেকিং বোলিং করতে হবে। এখন আমাকে যেই জিনিসটা দিবে আমি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করব। 28 এপ্রিল চট্টলায় সিরিজ বাঁচানোর লড়াই। তানভীর দলের সঙ্গে যোগ দেবেন শুক্রবারই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার যুব ক্রিকেটের খবর। শ্রীলঙ্কা সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল বাংলাদেশ। স্বাগতিকদের 103 রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। আগে ব্যাট করে 289 রান জমা করে বাংলাদেশ। জবাবে লঙ্কানরা গুটিয়ে যায় মাত্র 186-তে। কোর্টস গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে অতিথিরা। জাওয়াদ আবরার আর কালাম সিদ্দিকী অ্যালেনের ওপেনিং জুটিতে 92 রানের পুঁজি পায় লাল সবুজ। ব্যক্তিগত 42-এ আউট হন আবরার, অ্যালেন করেন 58। এছাড়া দেবাশিস সরকার দেবা করেছেন 55 রান। 290-এর লক্ষ্যে খেলতে নেমে যুবাদের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। সামিউন বশির রাতুল, রাফিউজ্জামানের নৈপুণ্যে 186-তে গুটিয়ে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দল। সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন রাতুল, 3 উইকেট রাফির দখলে। 26 এপ্রিল হাম্বানটোটায় শুরু হবে 6 ম্যাচ ওয়ানডে সিরিজের এই দ্বিপাক্ষিক সিরিজ। 8 মে সিরিজের শেষ ম্যাচ। এর আগে গত সোমবার শ্রীলঙ্কায় পা রাখে বাংলাদেশ যুব ক্রিকেট দল। স্থগিত হলো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। 1 বছর পিছিয়ে 2026-এ এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সাফ। যদিও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন জানান 2026 বিশ্বকাপ ফুটবলের বছর হওয়ায় 2027-এ এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের। এদিকে টুর্নামেন্ট স্থগিত হলেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি বাফুফেকে। এমনটাই দাবি বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। জুনেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ, সেভাবে পরিকল্পনাও করছিল বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দলগুলো, কিন্তু হঠাৎ করে সাফের এই বিজ্ঞপ্তি স্থগিত করা হলো 2025 সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠামোতে কিছুটা পরিবর্তন এনে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে 2025-এর আসর মাঠে গড়ানোর কথা থাকলেও এবার তা হচ্ছে না। 1 বছর পিছিয়ে 2026 সালে 15তম সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করে সাফ। সময় ঘনিয়ে এলেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়নি। এরপর থেকেই শঙ্কা দেখা দেয় টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে। সাফ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আরও সময় প্রয়োজন বলে জানায় সাফের সদস্য সংস্থা ও মার্কেটিং পার্টনার স্পোর্ট 5, যে কারণে স্থগিত করা হলো টুর্নামেন্টটি। বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করে 2026 বিশ্বকাপ ফুটবলের বছর হওয়ায় তা বিবেচনায় রেখে সাফের ভেন্যু ও সূচি সাজানোর পরিকল্পনা তাদের। যদিও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন জানান 2026 বিশ্বকাপের বছর হওয়ায় সূচি নির্ধারণে বিপাকে পড়ার শঙ্কা রয়েছে, যে কারণে 2027-এ সাফ আয়োজনের উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি। এদিকে সাফ স্থগিত হওয়ার ঘোষণা এলেও এ বিষয়ে কিছুই নাকি জানানো হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, এমন দাবি বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। 2026 is a World Cup year. এইখানে হোম এন্ড অ্যাওয়ে সময় বের করা উইল বি ডিফিকাল্ট। যেই জন্য ডিসিশন হয়েছে যে প্রপারলি টুর্নামেন্টটা করতে গেলে আমরা 2027-এ নতুন ডাইমেনশনে সাব চ্যাম্পিয়নশিপে চলে যাই। তাহলে আমরা তো বহু বছর সেটেল করলাম, সো নাও যেন নতুন ভাবে 2027-এ ডিসিশন নিলাম। গণমাধ্যম থেকে প্লাস হচ্ছে সাফের একটা প্রেস রিলিজে আসলে দেখলাম যে সাবটা 2025 সাবটা এবার অনুষ্ঠিত হচ্ছে না। তো আমরা অফিসিয়ালভাবে এখনো আমরা চিঠি পাইনি। আমরা যদি চিঠি পাই তারপরে প্রতিক্রিয়া জানাবো আমাদের। 2025 সাফ স্থগিত হলেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজে দেখা দিয়েছে নতুন সমস্যার। অপরিকল্পিতভাবে বসানো হয়েছে গ্যালারির চেয়ার, রাখা হয়নি সমর্থকদের যাতায়াতের পথ।
যার ফলে বিড়ম্বনায় পড়বেন খেলা দেখতে আসা দর্শকরা। তবে বাফুফে বলছে সমস্যাটা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। 22 মে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার আগে সমস্যার সমাধান করবে এনএসসি। ড্রেসিং রুম, ছাউনি, মাঠের ঘাস, ফ্লাডলাইট ও পানির স্প্রিংকলার। জাতীয় স্টেডিয়াম ঢাকার ম্যারাথন সংস্কারের কাজের মতো নতুন করে স্থাপন করা এইসব অবকাঠামো নিয়ে হয়েছে বহু সমালোচনা। তবে স্টেডিয়াম সংস্কারের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ কর্মকর্তাদের তাতে থোড়াই কেয়ার, বরং একের পর এক হাস্যকর কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন তারা। এবার সমালোচনার তালিকায় যুক্ত হয়েছে গ্যালারির চেয়ার। স্টেডিয়ামের দক্ষিণ পাশের নিচের গ্যালারিতে নিজেদের খেয়াল খুশি মতো চেয়ার বসিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান, যেখানে রাখা হয়নি সমর্থকদের যাতায়াতের রাস্তা। গাদাগাদি করে চেয়ার বসানোয় খেলা দেখতে আসা দর্শকরা পড়বেন বিড়ম্বনায়। সাধারণ মানুষের চোখে পড়লেও উদাসীন এনএসসি কর্মকর্তাদের চোখ এড়িয়ে গেছে বিষয়টা। জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজে অসঙ্গতির যেন শেষ নেই। স্টেডিয়ামের পূর্ব পাশে যে চেয়ার বসানো হয়েছে তা বসানো হয়নি পরিকল্পনা মাফিক। সমর্থকরা খেলা দেখতে এসে নিচ থেকে যেভাবে উপরে উঠবেন তার জন্য কোনো রাস্তা রাখেনি এনএসসি। সমস্যা দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের, জানিয়ে এনএসসির সঙ্গে কথাও বলে তারা। তবে সব দেখেও সমস্যা নিরসনের পুরনো বুলি আওড়ালেন ক্রীড়া পরিষদ কর্মকর্তারা। আমরা ক্রীড়া পরিষদের সাথে কথা বললাম, ওরাও আমাদের সাথে ছিল মাঠেই। ওরা বলছে এটা সমাধান করে দিবে, আমাদের 22 তারিখে বুঝাই দেওয়ার কথা, এর আগে ওনারা সমাধান করে দিবে। বেকয়ে একটা মাঝে দিয়ে বা একটা করে চেয়ার সরায়া এটা করে দিবে। শুধু গ্যালারির চেয়ার নয়, নবনির্মিত প্রেস বক্স নিয়েও আছে জটিলতা। যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সাংবাদিকদের প্রেস বক্স থেকে বের হওয়ার জন্য রাখা হয়নি ইমার্জেন্সি এক্সিট। তবে 22 মে স্টেডিয়াম এনএসসি থেকে বুঝে নেওয়ার আগে এই সমস্যারও সমাধান চায় বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে বিক্রি হবে বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ টিকিট। 18,000-এর বেশি দর্শক মাঠে বসেই উপভোগ করবেন এই ম্যাচ। স্টেডিয়াম এলাকায় প্রথমবারের মতো বসানো হচ্ছে ফ্যান জোনও। তবে এখনও নির্ধারিত হয়নি টিকিটের মূল্য ও ক্যাটাগরি। এদিকে এই ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিতে চায় বাফুফে। ম্যাচের 48 ঘন্টা আগে থেকে বন্ধ রাখা হবে জাতীয় স্টেডিয়াম এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় 5 বছরের সংস্কার শেষে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ফুটবল ফিরছে তার আতুর ঘরে। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও হামজার হোম অভিষেক জাতীয় স্টেডিয়ামে করতে চায় বাফুফে। তবে এখনও অপ্রস্তুত স্টেডিয়াম। তাতেই যত তড়িঘড়ি বাফুফের কম্পিটিশন কমিটির। নিয়ম অনুযায়ী ম্যাচের 1 মাস আগেই এএফসিকে নিশ্চিত করতে হয় ভেন্যু। তাই 22 মের আগে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত চায় বাফুফে। তবে এখনো বাকি অনেক কাজ। বসেনি ফ্লাডলাইট, প্রস্তুত হয়নি গ্রাউন্ডও। এই ম্যাচে লাল সবুজ জার্সি গায়ে দেখা যেতে পারে হামজা, ফাহমিদুল, সামিদ সোম ও কিউবা মিচেলদের। তাই এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। অনলাইনে বিক্রি করা হবে ম্যাচের টিকিট, থাকছে সমর্থকদের জন্য ফ্যান জোনও। ক্যাটাগরি ওয়াইজ প্রাইসিং সেট হবে, ক্যাটাগরি ওয়াইজ টিকিট সেল হবে। আর কীভাবে সেল করবো ওইটা আমাদের একটু মত বিনিময় করতে হবে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে, আমাদের প্রেসিডেন্টের সাথে। ওটা ডিসিশন নিয়ে ফাইনালটা হবে। বাট আমরা আপনাকে বলে দিতে পারছি যে গ্যালারিতে 18,300 সিট অ্যাভেলেবল থাকবে। আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন করতে চাই নেক্সট খেলাটা, যে ফ্যানদের জন্য একটা ফ্যান জোন হবে, ফ্যানদের ইন্টারাকশন বাড়াবো যেন আমরা দর্শকদেরকে মাঠে আবার ফিরে আনতে পারি। এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের নিরাপত্তা নিয়ে বেশ সজাগ বাফুফে। ম্যাচের 48 ঘন্টা আগ থেকে বন্ধ রাখা হবে স্টেডিয়াম এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এনএসসির সাথে যে ডিসকাশন হয়েছে, খেলার আগে স্টেডিয়াম বন্ধ থাকবে 48 ঘন্টা। খেলা শেষ হওয়ার পরে আমরা খুলবো, বাট সিকিউরিটি বুঝে। এটার বাইরে আপনারা জানেন এখানে একটা আর্মি ক্যাম্প আছে। আমরা ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলবো যে ওনারা আমাদেরকে কীভাবে এক্সট্রা লেয়ার সিকিউরিটি দিতে পারবে। খেলাটা ফুললি 100% সিকিউর থাকে। এটা কিন্তু সবাই তাকা থাকবে খেলার উপরে। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের আগে জাতীয় স্টেডিয়াম ঢাকাতে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাফুফে, যদিও এখনও চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কাতারের দোহায় আর্থনা সম্মেলনে যোগ দিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালের ঐতিহাসিক ভেন্যু লুসেল স্টেডিয়াম ভ্রমণ করলেন সাফজয়ী 2 নারী ফুটবলার আফরিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে দেশ ছাড়ার আগেই বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘুরে দেখার ইচ্ছের কথা জানান এই 2 ফুটবলার। এবার সেই ইচ্ছে পূরণ হলো আফরিদা ও শাহেদার।
এদিকে আইকনিক লুসেল স্টেডিয়াম ঘুরে দেখলেন তারা, পাশাপাশি গ্যালারি সহ পুরো স্টেডিয়াম ঘুরে দেখার পাশাপাশি মাঠেও নেমেছিলেন তারা। ছুঁয়ে দেখার সুযোগ মিলেছে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফিও। আইকনিক লুসেল ভ্রমণের সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারা। এবারে দেশের বাইরের ক্রিকেটের খবর। পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের ক্রিকেটীয় উত্তেজনাটাও চরমে। এবার আগামীতেও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। শুধু তাই নয়, আইসিসি ইভেন্টেও পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে না খেলার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের বলি দুদেশের ক্রিকেট। রাজনৈতিক অস্থিরতার সবটুকু প্রভাবই স্পষ্ট ব্যাট বলের এই লড়াইয়ে। ভারত পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তান ভারতে না, এমন গড়িমসিতে এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিও পড়েছে নানা ধরনের জটিলতায়। এর আগে এশিয়া কাপ নিয়েও জল ঘোলা কম হয়নি। এবার নতুন সমস্যায় দুদেশের ক্রিকেট। সম্প্রতি পেহেলগামে জঙ্গি হামলায় হতবাক বিশ্ব। মর্মান্তিক এই হামলায় বাড়ছে নিহতের সংখ্যা। এ ঘটনার পর দুদেশের রাজনৈতিক উত্তেজনা আবারও তুঙ্গে। কাশ্মীর ইস্যুতে এবার নতুন করে ফাটল ধরল দুদেশের ক্রিকেটে। রাজনৈতিক উত্তাপের জেরে দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ায় না। এবার সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেল। বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা তো জানিয়েই দিলেন, পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। শুধু তাই নয়, আইসিসি ইভেন্টেও তারা মেন ইন গ্রিনের বিপক্ষে একই গ্রুপে না খেলার বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলো। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে এ বিষয়ে জানানোর পরিকল্পনা বিসিসিআই এর। এক সাক্ষাৎকারে এই কড়া বার্তা দেন রাজীব শুক্লা। আমরা হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছি, এমন ঘটনার তীব্র নিন্দা জানাই আমি। আমাদের সরকার যা বলবে আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলি না, সেটা আমাদের সরকারের সিদ্ধান্ত। নিন্দনীয় এই ঘটনার পর আমরা পাকিস্তানের সঙ্গে আগামীতেও দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। আইসিসি ইভেন্টে খেলি কারণ আমরা আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ। আইসিসিও জানে কি ঘটনা ঘটেছে এবং তারা সব দেখছে। পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নেবে বলেই আমরা আশা করি। এদিকে পেহেলগামের এই ঘটনার পর ভারতের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তীব্র নিন্দা জানান। গৌতম গম্ভীরও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপরই হত্যার হুমকি দেয়া হয় তাকে। একবার নয়, দুইবার মেইলের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ইতোমধ্যেই পুলিশের কাছে অভিযোগ করেছেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। গম্ভীরের পরিবার ও তার জন্য নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারতের স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম। তাজিন খন্দকার, সময় সংবাদ। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে আরও 1 বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর, বার্ষিক 200 মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তি সারতে যাচ্ছে সৌদি ক্লাবটি। চলতি মৌসুম শেষে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তার সঙ্গে চুক্তি নবায়ন করবে কিনা সৌদি ক্লাবটি তা নিয়ে চলছে নানা গুঞ্জন। 2022 সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ব্যক্তিগত পারফরমেন্স উজ্জ্বল হলেও ক্লাবের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেননি ইউরোজয়ী এই তারকা। এক আরব কাপ ছাড়া আল নাসরের হয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ শিরোপা জিততে পারেননি রোনালদো। তবে চলতি মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট জিতে সমর্থক ও ক্লাবের প্রত্যাশা পূরণ করতে চান এই তারকা। সেই সঙ্গে 2026 বিশ্বকাপ খেলতে আরও 1 মৌসুম আল নাসরের সঙ্গে থাকতে চান CR7। এই বিষয়ে আগ্রহ দেখিয়েছে সৌদি ক্লাবটিও। স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর, রোনালদোর সঙ্গে 1 বছরের চুক্তি নবায়ন করতে যাচ্ছে ক্লাবটি। 2026 সালের জুন পর্যন্ত রিয়াদেই থাকছেন 5 বারের ব্যালন ডিওর জয়ী তারকা। নতুন চুক্তি অনুযায়ী সৌদি ক্লাবটি থেকে বছরে 200 মিলিয়ন ইউরো আয় করবেন রোনালদো, যা বাংলা মুদ্রায় 2760 কোটি 40 লাখ টাকা। সেই হিসেবে চুক্তির মেয়াদ বাড়লে সৌদি ক্লাবটি থেকে প্রতি সেকেন্ডে 4.45 ইউরো পারিশ্রমিক নেবেন রন। সেই সঙ্গে 2026-এর পর পারফরম্যান্স ও দুপক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তে পারে আরও 1 বছর। এদিকে নিজেদের ফরওয়ার্ড লাইন আরো শক্তিশালী করতে চায় আল নাসর। এজন্য রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস জুনিয়রকে দলে টানতে চায় ক্লাবটি। স্প্যানিশ গণমাধ্যমের গুঞ্জন, সৌদি ক্লাবটিতে খেলতে লোভনীয় অঙ্কের চুক্তির অফার করা হয়েছিল ভিনিকে। তবে আপাতত আল নাসরের ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে পাওয়ার স্বপ্নে গুড়ে বালি। 2030 সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন ভিনি।
ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে না পেলেও থেমে নেই আল নাসর কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম থেকে মোহাম্মদ কুদুসকে দলে পেতে চায় তারা। তবে ঘানার এই ফরওয়ার্ডের জন্য 120 মিলিয়ন ইউরো দাবি করেছে ওয়েস্ট হ্যাম। ফাহিম ইসলাম, সময় সংবাদ। নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রাঙামাটির চিং হালামং মারি স্টেডিয়াম টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাঙামাটি ও বান্দরবান জেলা দল। উত্তেজনাপূর্ণ খেলায় পাল্টা আক্রমণে সময় গড়ালেও প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বান্দরবান, তাতেও সফল হয়নি। 60 মিনিটে ম্যাচিং মারমার গোলে এগিয়ে যায় বান্দরবান। এরপর আর কোনো গোল না হওয়ায় 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বান্দরবান। মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। কুমিল্লা ও রাঙামাটি এই দুই ভেন্যুতে খেলবে 11টি দল। এর মধ্যে রাঙামাটিতে খেলবে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা দল। দীর্ঘ 27 বছর আগে 1997 সালে এই টুর্নামেন্টের আয়োজক হয়েছিল রাঙামাটি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার বাংলাদেশের ক্রিকেটের জন্য বিব্রতকর মন্তব্য ফাহিমের। বললেন, তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর দায় ক্লাবের নয়, পুরোটাই বিসিবির। ক্রিকেট কর্তাদের কাছে দেশ নয়, নিজের ক্লাবের গুরুত্বই সবচেয়ে বেশি। সর্বোচ্চ সুবিধা নিতে গিয়ে ক্ষতি করছেন জাতীয় দলের। সমস্যা সমাধানে এখনই লাগাম টানার তাগিদ। এবং হঠাৎ স্থগিত এবছরের সাফ চ্যাম্পিয়নশিপ। 2026 সালে আয়োজনের পরিকল্পনা থাকলেও বিশ্বকাপের বছর হওয়ায় আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা। কিছুই জানে না বাফুফে। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়।